আসসালামু আলাইকুম স্টেপ সেন্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ফিজিক্স স্পেশাল এক্সামের সলভ ক্লাস আজকে। আর এক্সামটা নেওয়া হয়েছে মূলত বুয়েটের 17 থেকে 19-এর যেই কোয়েশ্চেনগুলো তার উপর। সো যারা এখনও পরীক্ষা দাওনি তারা পরীক্ষা দিয়ে ডেসক্রিপশনে লিঙ্ক পাবা, সেখানে পরীক্ষা দিয়ে তারপর ভিডিওটা দেখলে আরেকটু ইফেক্টিভ হবে। তো প্রথম কোয়েশ্চেনটা যদি আমরা দেখি, 1 কেজি ভরের একটি কণা 0.1 মিটার বিস্তারের সাথে সরল দোলন গতি সম্পন্ন করছে। যখন কণাটি সাম্যাবস্থায় থাকে তখন তার গতিশক্তি 8 জুল। আচ্ছা, একটা সরল দোলন গতি সম্পন্ন কণার গতিশক্তির রাশিমালা কি, গতিশক্তির সূত্রটা কি? হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো যখন সাম্যাবস্থায় তখন তো এক্স এর মান শূন্য, তো এক্স এর মান যদি শূন্য হয় গতিশক্তি হয়ে যাবে হাফ কে এ স্কোয়ার। সো এই যে মানটা, এই মানটার সমান কত দেয়া? 8 জুল। ওকে, এখন কে এ স্কোয়ার মান তাহলে আসলো আমার 16 জুল। তাহলে কে এর মান কত? কে এর মানটা আমাদের এখানে দেয়া নাই, বিস্তারের মান দেয়া আছে যেটা হচ্ছে 0.1। তার মানে 0.1 কি স্কোয়ার করতে হবে, 0.1 কি স্কোয়ার করলে হবে 0.01। 0.01 দিয়ে যদি এটা ভাগ করি 16/0.01, তাহলে এখানে 0.01টা উপরে গিয়ে 100 দিয়ে গুণ হয়ে যাচ্ছে, এখানে হয়ে যাবে 1600। সো কে এর মান হয়ে গেল 1600। আর কে এর মান আমরা জানি, কে এর মান কত? ওমেগা স্কোয়ার সমান কে বাই এম। তাহলে কে এর মান কত? এম ওমেগা স্কোয়ার। সো এখানে আমরা এম ওমেগা স্কোয়ার যদি বসাই 1600, এম এর মান কত? 1 কেজি। তাহলে ওমেগা স্কোয়ারের মান হচ্ছে 1600, ওমেগার মান হচ্ছে 40। তাহলে এখন আমরা ওমেগার মান পেলাম। সো আমাদের যেই ফর্মুলাটা ছিল y = a sin ওমেগা টি প্লাস ডেল্টা, তো এর মান কত? 0.1। এখানে 0.1 দেয়া আছে, এই যে 0.1 সবার ক্ষেত্রে 0.1, সো এটা দেখে লাভ নাই। ওমেগার মান কত? ওমেগার মান হচ্ছে 40। তো 40 কোথায় আছে? 40 আছে এটা, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আর কারণ আমি পরেরটা চেক করলাম না, কারণ সবাই তো π/3 আছে, আর 60 ডিগ্রি মান 60 ডিগ্রি মান π/3, সো কয় হবে আমাদের অ্যান্সার। পরে আমরা 2 নাম্বার কোয়েশ্চেনটা দেখি। 2 নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 0.25 মিটার। আচ্ছা, যদি কখনো এরকম বলে যে ফোকাস দূরত্ব বা মানে নর্মালি কোনো কিছু যদি উল্লেখ না করে, সেই ক্ষেত্রে আমরা জানি সেটা হয় বাতাসে। আচ্ছা, এটি গ্লাসের তৈরি। আচ্ছা, গ্লাসের তৈরি হলে আমরা জানি গ্লাসের জন্য বাতাসের সাপেক্ষে প্রতিসরাঙ্ক হচ্ছে কত জানি? 1.5 বা 3/2। আচ্ছা, আর এটিকে পানিতে ডুবালে লেন্সটির ফোকাস দূরত্বের পরিবর্তন নির্ণয় করা। আচ্ছা, পানির জন্য প্রতিসরাঙ্ক সেটা হচ্ছে 4/3। আচ্ছা, এই যে এই দুইটা জিনিস কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এই কোয়েশ্চেনে দেয়া ছিল কিন্তু আমি এটা অমিট করে দিছি, কারণ হচ্ছে এই জিনিসটা নাও থাকতে পারে, তখন তোমার কিন্তু বুঝেই করতে হবে, মুখস্থ রাখতে হবে। কাচের জন্য 3/2, আর আচ্ছা কাচের জন্য 3/2 আর পানির জন্য 4/3, ঠিক আছে? আচ্ছা, একটু দেখি তো, একটু দেখে নিই। হ্যাঁ, ঠিক আছে, গ্লাসের হচ্ছে 3/2 আর হচ্ছে পানির হচ্ছে 4/3, আর দুইটাই কিন্তু বাতাসের সাপেক্ষে। সো লেন্সের প্রস্তুতকারকের যে সমীকরণ, সেই সমীকরণ অনুযায়ী আমরা যদি চিন্তা করি 1/f = a mu b minus 1/r1 minus 1/r2। আচ্ছা, এখন বলছে এটা যদি এয়ারে হয় তাহলে আমাদের যেই লেন্সটা সেটা তো গ্লাসের তৈরি, সো এয়ার হলে এখানে আমরা গ্লাসের এয়ারের সাপেক্ষে পাবো প্রতিসরাঙ্ক, এগুলা সেম থাকবে এয়ারের। আর এটা যদি ওয়াটারে ডুবাই, পানিতে ডুবাই, তাহলে এখানে প্রতিসরাঙ্কটা, এই গ্লাসের প্রতিসরাঙ্কটাই ওয়াটারের সাপেক্ষে বের করতে হবে, -1/r1 minus 1/r2। ঠিক আছে? আচ্ছা, এখন এটা কি বলতো? এটা হচ্ছে গ্লাসের বাতাসের সাপেক্ষে প্রতিসরাঙ্ক। এটা কি? এটা হচ্ছে পানির বাতাসের সাপেক্ষে প্রতিসরাঙ্ক, কিন্তু আমার লাগবে গ্লাসের ওয়াটারের সাপেক্ষে প্রতিসরাঙ্ক। বোঝা গেছে? আমি কিন্তু ওয়াটারের সাপেক্ষে কি বলে পানি, বাতাসের সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক দিয়ে আমার কাজ নাই। আমাদের যে গ্লাসের তৈরি যেই লেন্সটা সেটা আমি পানিতে ডুবাইছি, সেহেতু পানির সাপেক্ষে সেই লেন্স গ্লাসের যেহেতু তৈরি, গ্লাসের প্রতিসরাঙ্ক আমাদের লাগবে। এটা আমরা একটু বের করে নিই। এটা হচ্ছে W μ G সমান
মিউ এ মিউ জি বাই এ মিউ ডাব্লিউ। এখন এ মিউ জিটা কি নর্মাল ভাবে কত 3/2, 3/2। এ মিউ ডাব্লিউ কত 4/3, 4/3। তো এটা যদি আমি কাটাকাটি করি তাহলে আমাদের যেটা আসে, আচ্ছা 3/2 ইন্টু 3/4 মানে আসে 9/8, 9/8 আসে। ওকে, এখন এই দুইটা জিনিসকে যদি আমি ভাগ করে দেই, এটা উপরে চলে যাবে, এটা নিচে থাকবে, মানে এফ ডাব্লিউ বাই এফ এ সমান এই দুইটা পার্ট কাটা চলে যাবে, থাকবে এ মিউ জি মাইনাস 1 ডাব্লিউ মিউ জি মাইনাস 1। সো এ মিউ জি কত ছিল? এ মিউ জি ছিল 3/2 মাইনাস 1, এখানে হবে 9/8 মাইনাস 1। এখানে হবে 3 মাইনাস 1 মানে হচ্ছে উপরে থাকবে 2, এখানে 9 মাইনাস 1 সরি 3 মাইনাস 2 উপরে থাকবে 1, এখানে 9 মাইনাস 8 উপরে থাকবে 1, মানে দুইটারই উপরে 1, 1/2 1/8 মানে হচ্ছে 4। ঠিক আছে, তার মানে এফ ওয়াটারেরটা হবে 4 গুণ অফ এফ এ। এখন তোমরা অ্যাডমিশনে কখনো এত বড় প্রসিডিউর করার চেষ্টা করো না, ভুলেও চিন্তা করো না, মনে রাখবে এটা অনেক পপুলার একটা কোয়েশ্চেন। যদি কোনো লেন্সকে পানিতে ডুবায় তাহলে সেই লেন্সটা বাতাসে যে ফোকাস দূরত্ব তার 4 গুণ হবে। কত ছিল? 0.25, হয়ে যাবে কত? 0.25 ইন্টু হচ্ছে 4 মানে হচ্ছে 1 মিটার হয়ে যাবে। এখন তোমাকে বলছে দূরত্বের পরিবর্তন নির্ণয় করো, তার মানে আগে 0.25 ছিল, এখন হয়ে গেছে 1, পরিবর্তন হচ্ছে 0.75। এই হচ্ছে আমাদের এই কোয়েশ্চেন। এখন 3 নম্বর কোয়েশ্চেনটা দেখে নিই। একটি কুণ্ডলীর তলের সাথে লম্বভাবে অতিক্রান্ত চৌম্বক ফ্লাক্সের ভিন্নতার মাত্রা ফাই দেয়া আছে, প্রকাশ করা যায়। যদি কুণ্ডলীর রোধের মান 5 ওহম হয় তাহলে t = 2 সেকেন্ড সময়ে কুণ্ডলীর আবিষ্ট তড়িৎ প্রবাহের মান। আচ্ছা, তড়িৎ প্রবাহের মান কি? তড়িৎ প্রবাহের মান I সমান আমরা জানি ইপসিলন বাই আর। আর এর মান কত দেয়া? আর এর মান হচ্ছে কত দেয়া? কত? 5 ওহম। ইপসিলনটা বের করতে হবে। আচ্ছা, এখন ইপসিলন বা তড়িৎচালক শক্তির সাথে ফাই এর একটা সম্পর্ক আমরা জানি, ইপসিলন = d ফাই dt। ফাই এর সমীকরণকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে সেই সমীকরণটা হবে ইপসিলনের সমীকরণ। ডিফারেন্সিয়েশন করি, ডিফারেন্সিয়েশন করলে হবে 9t² প্লাস 4 দুগুণে 8t প্লাস 2। এখন এই ইপসিলনটা বা তড়িৎচালক শক্তিটা এই সমীকরণ অনুযায়ী চেঞ্জ হবে। তো এই সমীকরণ অনুযায়ী চেঞ্জ হলে সেটা 2 সেকেন্ডে গিয়ে ইপসিলনের মান কত হবে সেটা দেখি। t = 2 সেকেন্ডে হবে ইপসিলনের মান 2 4 নং 36 প্লাস 16 প্লাস 2 মানে হচ্ছে 52 54 ক্যালকুলেটর লাগবে 54। এখন 54কে আমি 5 দিয়ে যদি ভাগ করি কত হয়? 5 দিয়ে ভাগ করা মানে একটা জিনিস খেয়াল করে দেখো, 10 দিয়ে ভাগ করা আর উপর আমি 2 দিয়ে গুণ করে দিলাম। হ্যাঁ, তাহলে 54 দুগুণে কত? খুব ইজিলি করতে পারো। 54 দুগুণে কত হবে? 108। 10 দিয়ে ভাগ করলে 10.8 হবে। 10.8 আছে? হ্যাঁ 10.8। ঠিক আছে, তো এটাও মনে রেখো। যদি তোমার যেসব ভার্সিটিতে ক্যালকুলেটর ইউজ করা যাবে না সেসব ভার্সিটির ক্ষেত্রে তোমরা কি করবে? 5 দিয়ে ভাগ করা মানে সংখ্যাটাকে ডাবল করে 1 ঘর পয়েন্ট দিয়ে ফেলবে, তাহলেই হবে। তাহলে 54 ডাবল কত? 108, পয়েন্টটা একটু এদিক দিয়ে দিলাম, তাহলে 10.8 এম্পিয়ার। তারপর এখন আমরা দেখব 4 নম্বর। একটি স্থির বিস্ফোরণের মাধ্যমে দুটি 1 কেজি নিশ্চল ভর বিশিষ্ট খণ্ডে বিভক্ত হলো একটা বস্তু। তো পরস্পর 0.8c বেগে দূরে সরে গেল, মূল বস্তুটি নিশ্চল ভর নির্ণয় করো। ধরলাম একটা বস্তু ছিল m, যেটা 2 ভাগে ভাগ হলো। তো ভাগ হলে একটা হচ্ছে ধরো m1 আর একটা হচ্ছে m2। এই m1 এর মান নিশ্চল ভর দেয়া আছে 1 কেজি, m2 এর নিশ্চল ভর দেয়া আছে 1 কেজি। আচ্ছা, এখন যদি আমরা শক্তির নিত্যতা সূত্র দেখি তাহলে m এর ফলে যে শক্তিটা আমরা পাবো E, সেটা হচ্ছে mc², নিশ্চল ভর ধরলাম m0 c²। এটা হবে, এটার জন্য m1 c² যে শক্তি পাবো, এটার জন্য যেই m2 c² শক্তি পাবো। আচ্ছা, এখন আমার m1 কিন্তু দেয়া নেই, আমার কি দেয়া? 1 কেজি করে নিশ্চল ভর। সো এই জায়গাটাতে হবে m01 বাই √1 - v² বাই c² ইন্টু c²। আচ্ছা, দুই পাশ থেকে কিন্তু আমি ইচ্ছা করলে c² গুলা কাটা দিতে পারতাম, কাটা দিয়ে দিই। তাহলে m01 প্লাস এখানে হবে m02 বাই √1 - v² বাই
সি স্কোয়ার। আচ্ছা, এখন এই দুইটা থেকে রুট ওভার 1/1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার যদি আমি কমন নেই, উপর হবে এম নট 1 প্লাস এম নট 2। এম নট 1 কত? এম নট 1 হচ্ছে 1 কেজি, এম নট 2 কত? 1 কেজি। এগুলা কিন্তু 1 কেজি করে না, তাহলে এখানে কত হবে? 2 ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। সো এম নট আসবে এটা, এম নট এটা যদি আসে, এখন ভি এর মান আমরা বসাই 0.8। তো 0.8 বসালে তোমরা ক্যালকুলেশন করে পাবা, এম নটের মান পাবা 3.33। এই হচ্ছে আমাদের অ্যান্সার। 6 নম্বর কোয়েশ্চেনটা দেখি। একটি সুতা নিম্নলিখিত সমীকরণ অনুসারে কম্পিত হয়। স্থির তরঙ্গের সমীকরণ, যেখানে এক্স এবং ওয়াই এর মান সেন্টিমিটার এবং টি এর মান সেকেন্ডে, যে দুটি তরঙ্গের সমন্বয়ের উপরের কম্পনটির সৃষ্টি হয়েছে তাদের বিস্তার ও বেগ নির্ণয় করতে বলছে। তো এই স্থির তরঙ্গের যে মেইন ফরম্যাট সেটা আমরা জানি, 2a sin 2π/λ x cos 2π/λ vt। তাহলে এখন আমরা তুলনা করি, 2a, এখানে 2a এর মান হচ্ছে 6, তাহলে এর মান কত? এর মান হচ্ছে 3 সেন্টিমিটারের অ্যান্সার এই যে। তাহলে এটা হবে অথবা এটা হবে, যে কোনো একটা হবে অ্যান্সার। ওকে, এখন আমাদের বেগ লাগবে। সো এই জায়গাটা যদি দেখি, 2π/λ v, 2π/λ v সমান হচ্ছে আমাদের 40π। আচ্ছা, 2π/λ এই জায়গাটুকুর মান কিন্তু আবার π/3। সো আমরা π/3 যদি বসাই, π/3 v সমান 40π, π কাটা 3 গুণ হয়ে 120। তো আমাদের আলটিমেটলি উত্তর হবে এই ক, 120 সেন্টিমিটার পার সেকেন্ড। তারপর 7 নম্বর কোয়েশ্চেন দেখি। 80 কেজি ওজনের একটি কৃত্রিম উপগ্রহ ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় স্থাপন করলে তা প্রতি 24 ঘন্টায় 2 বার একই স্থান পর্যবেক্ষণ করবে? সো আমাদের কৃত্রিম উপগ্রহের কয়েকটা সূত্র আছে, সবগুলো সূত্র আমাদের মুখস্থ করতে হবে। উচ্চতার যে সূত্র, সেই সূত্রটা হচ্ছে h = gmt² বাই 4π² হোল টু দি পাওয়ার 1/3 মাইনাস r। তোমরা যদি আলাদা আলাদাভাবে সূত্র মুখস্থ করো তাহলে কিন্তু অঙ্কগুলো খুব ফাস্ট করতে পারবে, না হলে কিন্তু এটা আবার গুছায় নিতে সময় লাগবে। সো এখন এখানে তোমার মানগুলো বসাতে হবে। জি এর মান আমরা সবাই জানি, এম হচ্ছে পৃথিবীর ভর। তো পৃথিবীর ভর কত এখানে দেয়া নাই, দেয়া ছিল, আমি এটা রিমুভ করে দিছি, অথবা রিমুভ থাকতেও পারে। সো এম এর মানটা তোমরা মনে রাখবা 6 × 10⁻²4, এটা মুখস্থ করবা। আচ্ছা, আর হচ্ছে আর এর মানটাও দেওয়া ছিল, আমি সেটাও রিমুভ করে দিছি, 6400 কিলোমিটার বা আরও 3টা শূন্য মিটার। আচ্ছা, এখন এখানে টি এর মান কত বলছে? 24 ঘন্টায় একই স্থান 2 বার প্রদক্ষিণ করবে। তার মানে এখান থেকে একবার আসবে আবার আসবে, মানে হচ্ছে তার 12 ঘন্টা করে তার পর্যায়কাল, মানে হচ্ছে 12 × 60 × 60। এই হচ্ছে আমাদের টাইম। এখন সবগুলা মান যদি আমরা এখানে বসাই, ক্যালকুলেশন আর দেখালাম না, সবগুলা মান বসালে আমাদের অ্যান্সার আসবে এই গ। একটি সেকেন্ড দোলক ঘড়ি পাহাড়ের পাদদেশে ঠিক সময় দেয়। পাহাড়ের চূড়ায় উঠলে 3 ঘন্টায় 8 সেকেন্ড সময়ের পার্থক্য দেখায়। আচ্ছা, বলছে পাহাড়ের উচ্চতা কত। এখন এই কোয়েশ্চেনটা হচ্ছে তোমার টি এর যে ফর্মুলা, টি হচ্ছে 2π√L/g, টি হচ্ছে √2π√L/g। তার মানে এল এর সাথে সাথে টি চেঞ্জ হয়, জি এর সাথে সাথে টি চেঞ্জ হয়। ওকে, এখন আমরা জানি পাহাড়ের তো পাদদেশে জি এর যে মান হবে অবশ্যই শীর্ষে তার সমান হবে না। সো সেখানে জি এর ফর্মুলা কি? gm/r²। মানে আর এর সাথে সাথে জি এর মান চেঞ্জ হচ্ছে, আর এর সাথে সাথে যদি জি এর মান চেঞ্জ হয়, সেই জি এর জন্য আবার টি চেঞ্জ হবে, তাহলে এলটা সেম। তাহলে এখানে আমি যদি টি লিখি, তার মানে T2/T1, এখানে যে জিনিসটা চেঞ্জ হচ্ছে সেটা লিখলাম, সেটা হচ্ছে G1/G2। যেহেতু ব্যস্তানুপাতিক, এই জিনিসটা অভ্যাসটা গঠন করতে হবে। কি অভ্যাস? যেগুলো ধ্রুবক থাকবে লিখে কাটাকাটি মারামারি করার কোনো দরকার নেই, যেটার চেঞ্জ হচ্ছে শুধু সেটা লিখবো। যেহেতু এটা ব্যস্তানুপাতিক উপরে নিচে, সেহেতু সেটাকে আমি উল্টে দিয়ে দিলাম, শেষ, এটাও লাগবে না। আচ্ছা, এখন জি এর সাথে আর এর কি সম্পর্ক? জি এর সাথে আবার একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, যার আর এর স্কোয়ার, তার মানে স্কোয়ার এবং রুট কাটা যাবে। এখানে হবে আর, এটা যদি এইচ উচ্চতা হয় তাহলে আর প্লাস এইচ, যেহেতু ব্যস্তানুপাতিক, G1টা হচ্ছে নিচের, জি এর সাথে আর এর সম্পর্ক ব্যস্তানুপাতিক। G1 কোথায়? এইখানে, যে জায়গাটাতে আর,
এই যে আর G2টা কোথায় এই জায়গাতে যেখানে হচ্ছে R প্লাস H তো T2 বাই T1 ইকুয়ালস টু 1 প্লাস H বাই R বা T2 বাই T1 মাইনাস 1 সমান H বাই R সুতরাং H সমান T2 বাই T1 মাইনাস 1 ইন্টু R তো এখানে যদি আমরা মান বসাই দেখি বলছে কিন্তু পাহাড়ের চূড়ায় উঠালে 3 ঘন্টায় 8 সেকেন্ড সময় পার্থক্য দেয় আচ্ছা এখন আমি বলি যদি এই জায়গাটাতে আমি n সংখ্যক স্পন্দনের জন্য 3 ঘন্টা সময় পাই এই জায়গাতে সেম n সংখ্যকের জন্য আমি কত পাবো 3 ঘন্টা 8 সেকেন্ড আরো একটু বেশি পাবো সো এই জায়গাটাতে আমি যদি উপরে নিচে যদি আমি n দিয়ে গুণ করি তাহলে এখানে টোটাল টাইম চলে আসবে T2 বাই T1 মাইনাস 1 ইন্টু আর টোটাল টাইম আসবে তো টোটাল টাইমটাই আমরা বসাতে পারি টোটাল টাইম কত বলো একটা হচ্ছে 3 ঘন্টায় হচ্ছে 180 তার মানে 180 মানে 188 বাই 180 মাইনাস 1 ইন্টু আর তো এটা যদি আমরা ক্যালকুলেট করি আসবে হলো 188 বাই 180 মাইনাস 1 ইন্টু 6400 আবার 3টা 0 এই জায়গাতে একটু ভুল হয়েছে সেটা হচ্ছে T2টা টোটাল টাইম আমি সেটা শুধু মিনিট নিচ্ছি মিনিটের সাথে সেকেন্ড যোগ করলে তো হবে না তো 3 ইন্টু 60 ইন্টু 60 তাহলে কত হয় 318 টোটালটাই আমি ক্যালকুলেটর বসায় দিই মানে হচ্ছে T2 বাই T1 মাইনাস 1 ইন্টু আর T2 কত 3 ইন্টু 60 ইন্টু 60 প্লাস 8 বাই 3 ইন্টু 60 ইন্টু 60 মাইনাস 1 এটা পুরোটা ক্যালকুলেটর বসালে আমাদের যেই মান আসে সেটা হচ্ছে 4740 ঠিক আছে এটা পুরাটাই ক্যালকুলেটর বসিয়ে দিব আবার তোমরা আবার এটা কাটাকাটি করবে না কারণ এটার সাথে প্লাস 8 আকারে আছে ঠিক আছে আচ্ছা এটাও হয়ে গেল এরপর আমরা 9 নম্বর কোশ্চেনটা দেখি 9 নম্বর কোশ্চেনটা অনেক বড় একটা কোশ্চেন এবং অনেক বড় একটা সলভ এটার জন্য আলাদা একটা বেসিক মানে একটু সুন্দর করে বোঝাতে হবে এটা সলভ ক্লাস আমি দেখাবো না আলাদা একটা ভিডিও দেখাবো এটার জন্য ওই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব ওই ভিডিওটা দেখলে 9 নাম্বারটা খুব সুন্দরভাবে চমৎকার একটা অঙ্ক সেটা তোমরা